আমি আর বেবি বলবো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো ছেলের সাথেই ফ্ল্যাট করব না, প্রমিস করলাম আমি। প্লিজ প্লিজ প্লিজ। বীর মৃদু হেসে হাতের বেল্ট ছুঁড়ে ফেলে দেয়। যারার কপাল থেকে থুতনির দিকে আঙ্গুল দিয়ে স্লাইড করে। যারা পিটপিট করে চোখ খুলে বীরের চোখে চোখ রেখে শান্তির নিঃশ্বাস নিল। বীর যারার চোখের দিকে চেয়ে বলে, এই মুখে অন্য পুরুষ জন্য পিঁপড়া দেখলেও জীবন জাহান্নাম করে দিব তোমার। যারা চুপ করে আছে। বীর যারার ওষ্ঠ দেখে, সেখানে ছোট করে চুম্বন দিয়ে বলে, I need to deep hug with you for feel relax জানেমন। মে আই ক্যান? যারা চুপ করে আছে নীরব হয়ে সম্মতি দিল বীরকে। বীর যারার উপর ভর দিয়ে শুয়ে পড়ল। যারার কষ্ট হলেও চুপ আছে। বীর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। যারা অনুভব করছে। এক সময় স্থির হয়ে বীর বলে, আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে ভালো মন্দ সকল মুহূর্ত থাকবে, কিন্তু কোনো গোপনীয়তা না। আমি তোমার গোপন কথা জানতে চাই, কেন তুমি পালিয়ে যেতে চাও? যারা চুপ আছে এখনো। বীর যারার দিকে তাকালো না। বীরের মুখ যারার গলার পাশেই। ওখানে মুখটা স্থির রেখে প্রশ্ন করে যারাকে। যারা উত্তর না পেয়ে অপর পাশের হাতটা উঠিয়ে যারার চোখ মুখের উপর রাখে। যারার চোখের উপর হাত দিতেই ভেজা অনুভব করে বীর। বুঝলো যারা কান্না করছে। সাথে সাথে উঠে এসে যারার ঘাট ধরে নিজের বুকের সাথে লেপ্টে ধরে। যারা কান্না করে দেয়। হু হু করে কান্না করছে। যারা কেন করছে বীর জানে না, শুধু ভাবছে এই মেয়েটাও কাঁদতে জানে। যেই মেয়ে একটু আগে ঢং করছিল সেই মেয়ে এখন কান্না করছে। মাহমুদ সর্দার ও বাকিরা বাইরে আসলো। মায়া এলো রুবিকে সাথে নিয়ে। রাজ মিটিং শেষ করে বাইরে বের হয় পিয়াসের সাথে। ধীরে ধীরে সবাই এক জায়গায় হলেও বীর জানা নেই। মাহমুদ সর্দার প্রশ্ন করলেন, দুজন কোথায়? রাজের সোজাসাপটা সত্য কথা। আমাকে চাচা ডাক শোনানোর প্রস্তুতি নিতে ব্যস্ত। মাহমুদ সর্দার মুখটা এমন করলেন যে সে এদের কাজ দেখে মুখ লুকাতে পারলে বাস্তব। খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, ডিনার না করেই চলে গেল? বেঁচে থাকলে ডিনার তো কালকেই হবে, বাসর তো আর দিনের পর দিন চলতে থাকবে না, তা ওইটাকে বর্তমানে প্রাধান্য দেওয়া উচিত। তুমি যেমন, তোমার চিন্তাধারাও তেমন। কাজে আমি উল্টো, তোমার শালা ছেলের মতো এতটা ফাস্ট না। ফার্স্ট হতেও যোগ্যতা লাগে। রাজ অবাক চাহনি দিল। মাহমুদ সর্দার বলছেন এই কথা। ভ্রুকুচকে রাজ বিড়বিড় করে বলে, কিছু হয়েছে নাকি? মন খারাপ? উল্টো পাল্টা বক্স হয়েছে? তোমার ভাইরাস লেগেছে। বিরক্ত প্রকাশ করে খাবারে মনোযোগ দিলেন মাহমুদ সর্দার। রাজ এক পলক দেখে সেও খাবারে মনোযোগী হয়। নিজেদের ঘরে চলে আসে মায়া ও রাজ। মায়া রাজকে দেখে বলে, সোফায় বসুন মন্ত্রীমশাই, ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে তো। এতবার ব্যথা দিতে চাও কেন তুমি মায়াবতী? আপনার প্রয়োজন তাই। শুনলাম আমাকে নাকি গুলি করে ব্যক্তি মারা গেছে, ঠিক আমাকে যেখানে গুলি করেছে সেখানে নাকি তার 7টা গুলি পাওয়া গেছে। মায়া মেডিসিন বক্স হাতে নিয়ে রাজের চোখের দিকে চোখ রাখলো। কোনো উত্তর না দিয়ে রাজের বুকে হাত রাখতে নিলে রাজ হাত ধরে মায়ের মুখের সামনে এগিয়ে এসে বলে, কেন মারলে তাদের? আমাকে বিধবা বানাতে চেয়েছিল তাই। রাজ মাথা কাত করে বিজয়ের হাসি দিল। বাম হাত মায়ের মুখে রেখে বলে, পৃথিবীতে আমি একমাত্র স্বামী যার বউ দুনিয়ার বুকে রক্তবতী, আর আমার কাছে মায়াবতী। মায়া মৃদু হেসে রাজের বুকের ব্যান্ডেজ খুলে মলম দিতে নিলে রাজ বলে, আই ওয়ান্ট এ কিস, নট মেডিসিন। মেডিসিন প্রয়োজন আপনার জন্য। ঘোড়ার ডিমের ডাক্তারের কথা শুনে চলে বলে তো তুমি আমাকে বুঝতে পারো না। এইসব মেডিসিনের থেকেও এখন আমার তোমার স্পর্শে থাকাটা বেশি জরুরি। আমি আমার মায়াবতীকে চাই। রাজ অভিমানী কণ্ঠে কথাগুলো বলে। মায়া মলম পাশে রেখে বলে, অভিমান করেছেন? রাজ অন্যদিকে ফিরে তাকায়। মায়া চোখ বড় বড় করে তাকায়। এসব ড্রামা আমার সাথে খাটবে না মন্ত্রীমশাই। রাজ এখনো অন্যদিকে ফিরে আছে। মায়া সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলে, কি চাই? রাজ একই অবস্থায় মুখে রেখে বলে, বরের অভিমান ধমকে ভাঙাতে হয় না। তাহলে? পুরুষ মানুষের দুর্বলতা আর রাগ, এই দুটো জিনিসের ওষুধ হচ্ছে নারীর ঠোঁট। মায়া মৃদু হেসে রাজের বুকের অন্য পাশে আলতো চাপড় মেরে রাজকে একবার দেখে। রাজ এভাবেই থাকবে। মায়া এগিয়ে এসে রাজের বক্ষ বরাবর ওষ্ঠ ছুঁয়ে দেয়। রাজের এতেই এনাফ। এবার সে তার মায়াবতীকে নিয়ে উঠে দাঁড়াতে যে কোনো অ্যাকশন নিবে অমনি দরজায় কড়া নাড়ার শব্দ আসে। রাজ বিরক্ত হলো। এই কে রে? ব্রো আমি। এই ব্যাটা রুদ্র। ইয়াপ। রাজ দরজা খুলতে দেখে রুদ্র দুই হাতে দুটো বালিশ নিয়ে হাজির। কিছু না বুঝে আন্দাজে বলে দেয়, আমার ঘরে বালিশের প্রয়োজন হয় না, এক বালিশে দুজন মাথা রাখে। রুদ্র টেডি হাসি দিয়ে বলে, আমি তোমার বউ না যে এক বালিশে মাথা দিয়ে দুজনে ঘুমাবো।
রাজ চমকে উঠে বলে। অবে বেটা, তোর ধান্দা কি? আজ একটা রুম ফাঁকা নেই। ভ্রু কুচকে রাজ বলল। কেন? তোমার এই মাফিয়া ভাইয়ের গার্ড সমস্ত ঘর দখল করেছে। কতজন? হবে 40-50 জন। শালা বিয়ে করে বাসর করছে নাকি আমাদের চালাচ্ছে? আদ্র আর তারেক আসলো সেই সময়। রাজ ওদেরকে দেখে বলে। তোমরাও কি এখানে ঘুমাবে? হ্যাঁ। আমার বউ কোথায় যাবে শুনি? মায়া হাতে ব্যাগ নিয়ে বাইরের দিকে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলে। আমি সিয়ার সাথে থাকবো আজকে। রাজ ঘাড় কাত করে মায়াকে দেখে বলে। তুমি জানতে সব? হ্যাঁ। মিলি দুটো বালিশ এনে বলে। এই যে তোমাদের বালিশ। তারেকের দিকে চেয়ে বলে মিলি। তারেক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বালিশ নেয়। মিলির মুখে হাসি ফুটে আছে। রাজ দেখতে পেয়ে বলে। ডাল মে কুছ কালা হে। মায়া চলে যেতে নিলে রাজ মায়ের হাত ধরে দাঁড় করালো। মায়া কপাল কুচকে বলে। কি হলো মন্ত্রীমশাই? রুদ্র মিলি বুঝতে পেরে দুষ্টুমি করে বলে। কি হলো মন্ত্রীমশাই? রাজ সবার দিকে তাকিয়ে বলে। বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীর মশাই এখন প্রেম করবে। সবাই মুচকি হেসে চোখ বন্ধ করলেও করেনি রুদ্র। রাজ রাগ দেখিয়ে বলে। বেটা বন্ধ কর চোখ, নহলে আমার বোনের কপালে অন্ধ স্বামী জোটাবো। রাজের ধমক শুনে রুদ্র চোখ বন্ধ করে। রাজ মায়াকে নিয়ে ঘরের ভিতরে এসে দরজাটা চাপিয়ে দিল। গলা উঁচিয়ে বলে। 1.5-2 ঘন্টা বাড়ি থেকে ঘুরে আয়, আমি এখন দরজা খুলবো না। তারেক অবলার মতো চেয়ে আছে। এভাবে ঘোল খাইয়ে দরজা লাগিয়ে দিল। বেচারার ঘুম আসছে খুব। এদিকে রাজ এতদিন হাসপাতালে ভর্তি থাকায় বইয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছে যেন। তার এখন বইয়ের থেকে ভিটামিন চায়। মায়া রাজকে চোখ রাঙিয়ে বলে। অসভ্যতামি হচ্ছে মন্ত্রীমশাই। বউকে কাছে পেতে হলে অল্প একটু অসভ্য হতে হয়, নালে বউ থেকেও না থাকার মতো হয়ে যায়। রাজ দরজা লাগিয়ে দেওয়াতে হা হয়ে রুদ্র বলে। নিচে একজন বাসর, ওপরে আরেকজন বাসর। বাড়িটাতে তো ঘরে ঘরে বাসর। আমরা কোথায় যাব? আদ্র হাঁটা শুরু করে। পকেটে হাত রেখে হাঁটতে হাঁটতে বলে। আমি ছাদে যাচ্ছি। রুদ্র দেখলো ছাদের সিঁড়ি দিয়ে আগে আগে দৌড় দিচ্ছে সিয়া। মুখটা পাংশুটে করে বলে। আমি লাইব্রেরিতে যাচ্ছি, আমার বিদ্যাসাগরের কাছে। আদ্র জবাব না দিয়ে মৃদু হেসে সোজা চলে যায়। থেকে গেল মিলি আর তারেক। তারেক অন্যদিকে যেতে নিলে মিলি বাধা দিয়ে বলে। আমার সাথে চলো। কোথায়? দেখতেই পাবে। পাশে বালিশগুলো রেখে তারেকের হাত ধরে দৌড়ে নিচে যায়। এখানে কেউ দেখে ফেললে সমস্যা। দেখে তো একজন নিয়েছে। মাহমুদ সর্দার দেখেছে মিলিকে তারেকের হাত ধরে দৌড়াতে। মিলির মুখে হাসি, কিন্তু তারেকের মুখে বিরক্তি। তারেক বলে ওঠে। আশেপাশের একজন আমাদের এভাবে দেখলে বাজে দৃষ্টিতে নেবে। আপনি আমার হাত ছাড়ুন। মিলি ছাড়ল না, বরং শক্ত করে ধরে দৌড়াতে থাকে। কেউ দেখবে না বলেই তো দৌড়াতে হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড? ব্ল্যাক ডায়মন্ড বলেই হলরুম থেকে দুজনা বের হলো। মাহমুদ সর্দার এদের এইটুকু কথাই শুনতে পেলেন। আর এগোতে নিবেন তার আগে দেখতে পেলেন রুবিকে ব্যাগ নিয়ে বাইরে বের হতে। পিছে বাধা দিচ্ছে সোনালি। সোনালিকে বাধা দিতে বারণ করছে মিহির, কিন্তু সোনালি শুনবে না। মাহমুদ সর্দার মিলিকে দেখার থেকেও রুবিকে দেখাটা বেশি জরুরি মনে করলো। মেয়েটার গার্জিয়ান হিসেবে এখন তিনিই আছেন। বলা যায় না সোনালি কখন কি করে। রুবি হলরুমে আসতে সোনালি দ্রুত সামনে এসে বলে। তোমার বাবাকে ছেড়ে যেতে পারো না তুমি? রুবি বিরক্ত হয়ে বলে। কিসের বাবা? কে বাবা? এই লোক যদি আমার বাবা হয় তাহলে আমার মাকে ছেড়ে দিয়ে কেন আপনাকে বিয়ে করেছিল? সব থেকে বড় কথা, মিহির যদি আপনার আর মোহন সর্দারের সন্তান হয়, আমিও যদি মোহন সর্দারের সন্তান হই, সেক্ষেত্রে আমাদের বয়স তো একই। তাহলে কি বলতে হবে আমার বাবা আমার মা থাকার পরেও আপনার সাথে অবৈধ সম্পর্কে ছিল? সোনালি শুকনো ঢোক গিলে বলে। তোমার বাবাকে ছেড়ে যেতে পারো না তুমি? তুমি একদম তোমার মায়ের মতো শিয়ানা। তোমার বাবা শুধু দেখতেই সুদর্শন, কোনো কাজের না। তোমার মাই ছিল কাজের, কিন্তু কালো বলে পাত্তা পেল না। আমি ছিলাম সুন্দরী বড়লোক বাড়ির তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট, তাই আমার সাথে সম্পর্ক হয়। কিন্তু তোমার মায়েরও দোষ আছে। আমাদের সম্পর্কের মাঝে তো সেই তৃতীয় ব্যক্তি। আমার আর মোহনের প্রেমের মাঝে হঠাৎ তোমার মায়ের সাথে মোহনের বিয়ে হয়। এরই মধ্যে আমি মিহির আসার খবর পাই। ভেঙে পড়েছিলাম খুব, তাই বাধ্য হয়ে মোহনাকে বিয়ে করি তোমার মায়ের বিয়ের পরে। আর কোন মুখে থাকবো আমি এই বাড়িতে? আমার প্রাক্তন আমার ভাই হয় ওই ভিত্তিতে। নিজেকে হাসির পাত্রী বানাতে পারবো না। হ্যাঁ, আপনার ছেলের সাথে আমি আর সম্পর্ক রাখবো না, কিন্তু আপনার ছেলের নষ্টামি দেখবো এমনটাও না। একটা অপদার্থ জন্ম দিয়েছেন আপনি, যার নেই কোনো ব্যাকগ্রাউন্ড, জন্মেছে অবৈধ হয়ে, কাজও করে তেমন। মেয়েদের মন নিয়ে খেলতে
তার তো ডিগ্রি করাও আছে দেখছি। ভাগ্যিস এ বাড়িতে এসেছিলাম, তাই কালসাপের আসল রূপ দেখেছি, না হলে তো জানতেই পারতাম না আমি যার অপেক্ষায় দিন গুনি সে অন্য নারীর সাথে লীলা খেলে। রুবি, চিৎকার করবে না মিহির, আমারও কিন্তু গলা আছে। আমি খুব ভালো করেই জানি তোমার নজর এখন কোন নারীর দিকে, কিন্তু তুমি জানো না ওই নারী না। তোমার গলার স্বর নামাতে আমিই এনাফ। ভালোবাসার জালে আমাকে ফাঁসালেও ধোকার জালে আমাকে তুমি দুর্বল ভাবতে পারবে না। আমি দুর্বল ছিলাম, কিন্তু এখন নেই। ভালোই ভালোই তোমাদের পথ থেকে সরে যাচ্ছি, যেতে দাও, না হলে আমি কিন্তু তোমার জীবনটা তামাতামা করতে পারি। মিহির শান্ত হয়ে সোনালীকে বলে। ওকে যেতে দাও মম। সোনালী চোখ রাঙিয়ে মিহিরকে বলে, খুব পেকে গেছো তুমি, তোমার সাথে পরে ডিল করবো। এখন রুবিকে দেখে নিয়ে আগে যাও, ওর ব্যাগ নিয়ে ঘরে যাও, আর তুমি আমার সাথে চলো। রুবি হাত ধরে নিয়ে গেল সোনালী। মিহির হতাশ হয়ে ব্যাগ নিয়ে গেল মোহনার মানে রুবির ঘরে। মাহমুদ সর্দার বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন। সুইমিং পুলের কাছে এসে তারেকের হাত ছেড়ে দিল মিলি। তারেক বিরক্তি প্রকাশ করে বলে, এখানে কেন এনেছেন? মিলি আকাশের দিকে ইশারা করে বলে, ওই যে আকাশ পড়া চাঁদ দেখছো, ওগুলো গুনতে। আপনি শুনুন, আমি পারবো না। তাছাড়া তোমার উপায়ও নেই। মানে? ব্রো অ্যান্ড ভাবি দরজা খুলবে না, তুমি ঘুমানোর জায়গা পাবে না, কারণ বাকি রুমগুলোতে গার্ড। আমার লাইফে ফার্স্ট এমন বাড়ি দেখছি যেখানে এত গার্ড আনার জন্য ঘরের অভাব পড়ে গেল। আপনার মায়ের জন্যই তো এমন করা। বলা যায় না যারা ম্যামকে নিয়ে আবার কোথায় লুকিয়ে রাখে। আমার মা এতটাও খারাপ না। তারেক শুধু হাসলো, মুখে কিছুই প্রকাশ করলো না। মিলি তারেককে নিয়ে সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসলো। দুজনের পা ভিজছে শুধু। মিলি উপরের দিকে চোখ রেখে বলে, দিনের আকাশের থেকে আমার কাছে রাতের আকাশ বেশি ভালো লাগে ব্ল্যাক ডায়মন্ড। তারেক মিলির মুখের দিকে তাকালো। মিলির মুখটা কাছে থেকে দেখে কেমন যেন ঘুরে চলে গেল। এই মুখের থেকে দৃষ্টি ফেরানো সম্ভব হলো না তারেকের জন্য। মিলি বলে, জিজ্ঞাসা করলে না কেন? কেন? কারণ দিনের আলোয় আকাশটা সাদা দেখালেও সেখানে শুধু সূর্যের বসবাস, আর রাতের আকাশ কালো থাকলেও ওখানে একাধিক তারার সাথে একটা বড় চাঁদের বসবাস। দিনের আকাশটা হাস্যোজ্জ্বল থাকে না, রাতের আকাশটা হাস্যোজ্জ্বল থাকে। আমার কেন জানি না মনে হয় রাতের আকাশটা সুখী বেশি। মিলির কথাগুলো তারেকের মাথার উপর দিয়ে গেলেও মিলির মুখের দিকে চেয়ে এগুলো শুনতে বেশ ভালোই লাগছে তারেকের। মিলি থামতেই তারেক প্রশ্ন করে, আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলার কারণ কি? আমি কালো এজন্য? মিলি ঠোঁট প্রসারিত করে বলে, ডায়মন্ড অনেক মূল্যবান, ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ তুমি কালো, কিন্তু আমার কাছে মূল্যবান, তাই তোমাকে ব্ল্যাক ডায়মন্ড ডাকতে আমার ভালো লাগে। তারেক মুগ্ধ হয়ে দেখছে মিলিকে। মিলির মুখে নিজেকে মূল্যবান শুনে মনটা কেমন শীতলতায় ছেয়ে গেল। লাইব্রেরিতে বসে কাগজে কিছু হিসাব করছে হিয়া, মেলাচ্ছে সময়সূচি। পাশে তার দেয়াল বইটি মেলে রাখা। মন বসছে না উপন্যাসের পাতায়, মন আজ রহস্য উন্মোচনে। কাগজের উপর এক একজনের জন্ম তারিখ লিখলো, বিশেষ করে মায়া আর মিহিরের। দুজনের বয়সটাই তো এক, আবার দুজনের বাবাও এক। হিয়া দুজনের জন্ম তারিখের সাথে আবার লিখছে দুজনের মায়ের নাম। হিয়া ভাবছে মিহিরের ফেস কাটিং নিয়ে। মায়ার চেহারায় মোহন সর্দারের কিছু চিহ্ন থাকলেও মিহিরের মাঝে নেই। সে তো ছোট থেকেই শুনেছে সন্তানেরা মা বাবার আংশিক রূপ পেয়ে থাকে, তাহলে মিহির কেন পেল না? আবার এই হিয়া মাহমুদ সর্দারের সাথে মালিনীর বিয়েটাকেও হিসাব করছে। এই বিষয়ে সিয়াকে জানায়নি হিয়া, কিছু সন্দেহের কথা গোপন রাখলো নিজের কাছে। সবকিছু বললে সিয়াও আতঙ্কে থাকবে। সোনালীর কাছে শুনেছে সিয়া আর হিয়ার জন্মের আগে তাদের একটা ভাই হয়, সেই ভাই নাকি হারিয়ে যায়। অনেক খুঁজেও তাকে পাওয়া গেল না। সেদিনের পর থেকে মালিনীর মন মানসিকতা ভালো না, রকচটা হয়ে থাকে সে। এখন হিয়া ভাবছে, আমার সেই ভাইয়ের হারিয়ে যাওয়ার পেছনে সোনালীর হাত নেই তো? কিসের এত দুশ্চিন্তা হিয়া পাখি? কানের কাছে পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল হিয়া। পাশে ফিরে রুদ্রকে দেখে সাথে সাথে ডায়েরিটা বন্ধ করে দেয়। ভ্রুকুটি করে চশমা ঠিক করলো। রাগ দেখিয়েই বলে, আমার কাছে কি চাই? রিফ্রেশমেন্ট। আপনার মিনি ড্রেস পরা গার্লফ্রেন্ড কোথায়? ঘুমাও। হিয়া রুদ্রের হাতের দিকে তাকালো। চায়ের ফ্লাক্স আর দুটো কাপ। হিয়া ব্যঙ্গাত্মক সুরে বলে, গার্লফ্রেন্ডকে ঘুম পাড়িয়ে আমার ঘুম হারাম করতে এসেছেন? আমার বেঁচে থাকাটা হারাম করে দিচ্ছিস, আর আমি তোর ঘুম হারাম করলেই দোষ? আমি কিভাবে আপনার বেঁচে থাকাটা হারাম করে দিলাম বলেন তো? রুদ্র উত্তর দিল না, বরং কাপে চা ঢালছে। হিয়া ডায়েরিটা লুকিয়ে রাখলো আরেকটা বইয়ের নিচে রেখে।
রুদ্রের নজর এড়ালো না, চা সহ কাপ হিয়ার দিকে এগিয়ে দিল। হিয়া কাপ নিয়ে চুমুক দিল। রুদ্র নিজের মতো চা নিয়ে চুমুক দিচ্ছে আর চোখে হিয়াকে দেখছে। হিয়ার কাপের চা প্রায় শেষের দিকে, আর 3 কি 4 চুমুক আছে। রুদ্র তখন হিয়ার হাত থেকে কাপ নিয়ে নেয়। হিয়া দেখলো শুধু। রুদ্র কাপে চুমুক দিতে হিয়া বিরক্ত হয়ে বলে, ওটা আমার কাপ ছিল। আমি অস্বীকার করেছি। আপনি নিলেন কেন? টেস্ট করার জন্য। কিসের টেস্ট? তুই বুঝবি না। আমার বোঝার ইচ্ছেটাও নেই। রুদ্র মনের আবেশে হিয়ার কাপ থেকে চায়ের স্বাদ নিচ্ছে। হিয়ার মনক্ষুণ্ণ কথাকে সে পাত্তা দিল না, জমা রাখতে চায়। সে দেখতে চায় হিয়া তাকে কত কিছু শোনাতে পারে। ছাদে এসে সিয়া এদিক ওদিক হাঁটছে, দেখতে থাকে চারিপাশটা। আচমকা সিয়া অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সিয়ার মুখে হাসি ফুটে উঠল। সেই হাসি দমিয়ে রেখে পিছনে ফিরে গম্ভীর মুখে রেখে বলে, কি চাই? প্রেয়সীর অভিমান ভাঙাতে। আজ সূর্য কোন দিকে? সূর্য ডুবে চন্দ্রের দেখা। আপনাকে দেখার থেকে ওই চন্দ্রকে দেখাই ভালো। অন্তত প্রতিদিন সময় করে হলেও দেখা দেয়। ভাগ্যিস চন্দ্র কোনো মানব না। মানব হলে কি করতেন? জীবন্ত লাশ বানিয়ে দিতাম। সিয়া চাঁদের দিক থেকে চোখ সরিয়ে চাইলো আদ্রের দিকে। আদ্রর চোখ সিয়ার দিকে। আপনি আমাকে ভালোবাসেন আদ্র? জানাটা কি খুব জরুরি? মন চায় জানতে। জানার চেষ্টা করো, উত্তর দেব না আমি। হাহ, এভাবে এড়িয়ে যাবেন আমার কথাগুলো? ম্যাডাম, আপনাকে তো আর এড়িয়ে যাই না। একদিন হয়তো যাবেন। সেদিন আমি থাকবো খাটিয়ায়। তোমার দিকে নজর দেওয়ার সুযোগ যাবে হারিয়ে। আদ্র। সিয়ার উৎকণ্ঠা কণ্ঠস্বর, চোখ ভিজে আসা ভাব। আদ্র বুঝতে পেরে বলে, তুমি যেমন আমাকে আঘাত করতে তৈরি হবে, আমিও কিন্তু তোমাকে সেই একই পথে প্রেমের মাধ্যমে আঘাত দিতে থাকবো প্রেয়সী। সিয়া চোখের পানি মুছে আদ্র সিয়াকে নিজের মাঝে আগলে নিল। আকাশের দিকে চোখ স্থির রাখলো আদ্র। এদিকে রুদ্র হিয়াকে দেখছে। হিয়া মন দিয়ে বই পড়ছে। একসময় রুদ্রের দিকে চোখ রেখে বিরক্ত হয়ে বলে, কি দেখছেন? রুদ্র আনমনা হয়ে 2 দিকে মাথা নাড়িয়ে কিছু না বুঝে গুনগুন শুরু করে। হিয়া ভ্রুকুটি করে বলে, কি? আচমকা রুদ্র গাইতে শুরু করে, যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। রুদ্রের গান কর্ণপাত হয় সবার। সুইমিং পুলে পা দুলিয়ে থাকা তারেক মিলি একে অপরের দিকে চাওয়াচাই করে গান উপভোগ করছে। এই মনোরম পরিবেশে আদ্র সিয়া গান শুনছে আর দুজনকে দেখে মুচকি হাসে। সিয়া লজ্জায় আকাশের দিকে ফিরতে আদ্র সিয়ার চোখের দিকে চোখ রেখে গাইতে শুরু করে, কাজল কালো দুটি চোখে সে যখনই আমাকে দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। ভাইয়ের গান শুনে রুদ্র থেমে যায়। হিয়া বুঝতে পারে ছাদে তার বোন আর হবু জিজু আছে। একটু মুচকি হাসে হিয়া। রুদ্র হিয়ার হাসি দেখলো। আদ্র থামতেই রুদ্র আবারও গাইতে শুরু করে, তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায়, যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। এবার আদ্র রেলিং একটু হেলান দিয়ে পকেটে হাত ঢুকে আবারও শুরু করে, বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। আদ্র আর রুদ্র একসাথে গান গাইছে। এদিকে সবাই এই গান উপভোগ করছে, বিশেষ করে মিলি। তারেকের সাথে ভেজা পায়ে বসে ওদের এই গান যেন মিলির দিক থেকেও তারেকের প্রতি একটা ইঙ্গিত। মিলি আর চোখে তারেককে দেখছিল এতক্ষণ। হঠাৎ উপরের দিকে চোখ যেতে দেখলো আদ্র নিচে নামছে। তারেক বলে ওঠে, আমরা তাহলে ঘুমাতে যাই ম্যাম, না হলে আমাকে ম্যামের সাথে অফিস যাওয়া সম্ভব হবে না। মিলি আর অপেক্ষা করলো না, তারেককে যেতে দিল। আদ্র ছাদের দরজার কাছে এসে সিয়ার দিকে একবার ঘুরে তাকালো। সিয়া লাজুক হাসিতে দেখছে আদ্রকে। আদ্র মুচকি হাসি বজায় রেখে বলে, ভালোবাসি বলেও দূরে ঠেলে দেওয়া যায়, আমি না হয় ভালোবাসি শব্দটা না বলেই তোমার রয়ে গেলাম। সিয়া আদ্রর চোখে চোখ রেখেই বলে, এভাবে দু একটা গান শুনিয়ে মন জয় করে নিতে পারেন। আপনার গানের মাঝে আমার প্রতি আপনার ভালোবাসা বুঝে নিব। আদ্র হাসিটা চওড়া করে চলে গেল ছাদে থেকে। রুদ্রের গাওয়া প্রতিটা কথার মাঝে হিয়ার চশমা দেওয়া চোখ জোড়া ছিল রুদ্রের দিকে। হিয়া দেখতে থাকে রুদ্রের চোখ মুখ বেঘরে আছে হিয়া। রুদ্র হিয়ার মুখের দিকে চোখ রাখতেই দেখতে পেল হিয়ার সামনের দিকে চুলগুলো ওর ঠোঁটের কাছে। রুদ্রর মাঝে শীতলতা ছেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে হিয়ার ঠোঁটের উপর ফু দিল। হিয়া কেঁপে উঠল। রুদ্র চেয়ার ছেড়ে উঠল। বাইরে যেতে যেতে বলে, তোর চুলগুলো আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছে হিয়া পাখি। বড্ড দুষ্টু তোর সামনের চুলগুলো, ওদেরকে সামলে রাখিস দয়া করে। হিয়া চুলগুলো কানের পিছনে গুজে জোরেই বলে উঠল, নষ্ট পুরুষ, নজর ঠিক রাখে না। রুদ্র যেতে যেতে বলতে থাকে,
আমার নষ্ট মনকে উস্কে দিতে আসে তোর অবাধ্য চুলগুলো। পরবর্তীতে সামলে না রাখলে সত্যিই নষ্ট হয়ে যাব আমি। হিয়ার নষ্ট পুরুষ তখন তোর নষ্ট রূপ দেখিয়ে দিবে। হিয়ার মুখের বাকি বলি না শুনে রুদ্র দ্রুত কদম ছাড়লো। এখানে থাকা মানে রুদ্রকে ঝাড় খাওয়া, তাই দ্রুত চলে গেল। আদ্র ও রুদ্র ও তারেক মাত্রই আসলো রাজের ঘরে। রাজের দিকে তাকিয়ে রুদ্র বলে, ভাবিজি কাহা পার হ্যাঁ ব্রো? তোমাদের গান শেষ, তার সাথে আমারও মিটিং শেষ। হোয়াট এ মিটিং? রুদ্রের মুখে বালিশ ছুঁড়ে মেরে রাজ বলে, বাইরে থেকে বালি জেনে ঘুমিয়ে পড়। আমার শাশুড়ি আসলে তুই আর আমার শালা বের হবি। শালা কি মনে রেখেছে তোমার শাশুড়ি আসবে? আদ্র দুটো বালিশ বাইরে থেকে ভিতরে আনতে আনতে বলে, মনে তো তখন রাখবে যখন সে জানতে পারবে। এটা কি জানানো হয়েছে? আমি জানিয়েছি। রাজের কথা শুনে দুজনে রিল্যাক্স হলো। আদ্র পুনরায় বলে, আমিও যাচ্ছি কাল আন্টিকে দেখতে, ওনাকে একটু দেখা প্রয়োজন। বলে সোফায় বালিশ রাখে। রুদ্র ভ্রুকুটি করে বলে, তুমি সোফায় ঘুমাবে? রাজ হামি তুলে বলে, তোর মতো নির্বোধ না। রুদ্র রাজের পাশে বালিশ রেখে বলে, তোমার মতো বিশ্বাসঘাতক না, চোখ বন্ধ করতে বলে সোজা শোল খাইয়ে দিলে। আবে বেটা বিয়ে কর, স্বামীর দুঃখ বুঝবে 10 বার। রাজ মাঝখানে কোলবালিশ রাখলো। তারেক নিজের মতো জায়গা করে নিল। রাজকে মাঝখানে কোলবালিশ রাখতে দেখে সবাই একবার করে চোখ স্থির রাখলো সেদিকে। রুদ্র কোলবালিশ দেখে বলে, ডোন্ট ওয়ারি ব্রো, আমি ঘুমের মাঝে হাত পা ছাড়াই না। রাজ ওর বালিশে মাথা রেখে বলে, ইউ হ্যাভ টু ওরি ব্যাট। আমি বউ নিয়ে ঘুমাতে অভ্যস্ত, তাই বউকে ভেবে কখন কি করে দেই আমি নিজেও জানি না। মনে আমার সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে। 99%, বাকি 1% গ্যারান্টি দিতে পারি। আদ্র ওদের কথা শুনতে চায় না, তাই কানে ব্লুটুথ দিয়ে গান শুনছে। তারেক ব্যাককল হয়ে সময় গুনছে কখন এরা ঘুমাবে আর এদের টেপ রেকর্ডার বন্ধ হবে। মনে মনে একবার বলেও দিল, এদের ভাইদের কীর্তিকলাপ দেখার থেকে ভালো ছিল ওই চুড়েলের মায়ের সাথে সময় কাটানো। বেশ ভালোই সময় পার হয়। রুদ্র আরো কিছু বলতে নিবে, রাজ রুদ্রের মুখের উপর হাত রেখে বলে, চুপ করে ঘুমা, না হলে লাথি মেরে বিছনা থেকে সরিয়ে দেব। রুদ্র রাজের হাত সরিয়ে বলে, আমি তোমার বউ নাকি যে ঠোঁটের ওপর তোমার শক্ত হাত রেখে রোমান্টিক স্টাইলে ধমক দাও? দ্যাট বলে রাজ লাইট অফ করে দেয়। তারেক হাফ ছেড়ে বাঁচে। সিয়া ঘরে এসে মায়াকে দেখে মিষ্টি হাসি দিয়ে মায়াকে জড়িয়ে ধরে। ভাবি তুমি আজ আমাদের সাথে থাকবে বলে খুব আনন্দ হচ্ছে। ও এসে ওদের পাশে বসে মায়াকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ সো মাচ আপু। মায়া দুজনের মুখে আদুরে হাত রেখে বলে, আমি এতটাই ভাগ্যবতী যে আমাকে ভালোবাসার জন্য আমার বোন সহ আমার ননদ আছে। মনে মনে বলে, পৃথিবীতে আমার বাবা বেঁচে থাকলেও কখনো তার ভালোবাসাটাই পেলাম না। আমি আসলে অতটাও ভাগ্যবতী না। দীর্ঘশ্বাস ছাড়ে মায়া। রাজ থাকলে মায়াকে তার বক্ষে আলিঙ্গন করে রাখতো। মায়া এখন এটাই ভাবছে, তার স্বামী যেন তাকে বিনা বাক্যে চিনে ফেলে। হিয়া উপরের দিকে উঠতেই কানে কিছু অদ্ভুত শব্দ পায়। শব্দটা মিহিরের ঘর থেকে আসে। হিয়া সন্দেহ করে, তাই সেদিকে যায়। মিহিরের ঘরের কাছে আসতেই দেখে সেখানে সোনালিও আছে। নিচে একটা কাচের টুকরো, হয়তো রাগের বশে ভেঙেছে। মিহি রাগ দেখিয়ে বলে, বেবি ডলকে আমার চাই মম। সোনালি ভ্রু কুচকে বলে, এই বেবি চল আবার কে? মায়া যে দেখতে একদম ডলের মতো, যেমন দেখতে তেমন অ্যাটিটিউড। আই লাইক ইট। ঠিক তেমনই ওর দেমাগ। ওই মেয়ে আসতে পারে না, দুদিনের মাথায় আমাকে গার্ডের হাতে চাবুকের মার খাওয়ায়। সেই মেয়েকে তুমি কিভাবে চাও? At any cost, I need her. তাহলে রুবি, ও কিন্তু তোমাকে ভালোবাসে। মীরার বাবাকেও আমি কথা দিয়েছি। রুবিকে জাস্ট ইউজ করেছিলাম। সে যে টপকে আমার বোন হয়ে যাবে এটা তো বুঝিনি। বোন না বলো, সৎ বোন। এছাড়াও তোমার সাথে ওর রক্ত ম্যাচ করে না। আফটার অল তোমার বাবা তো ওর বাবা না। আই নো মম, তাই তো কোনো রিয়াক্ট করিনি। কিন্তু এই সর্দার পরিবারের লোকজন দেখতে স্মার্ট হলেও চিন্তাধারায় সেকেলেই আছে। যাকে বলে মোমে হালকা তাপ দিতে না দিতেই গলে যাওয়া। হিয়া বিড়বিড় করে বলে, একবার শুধু রহস্য বের করে নেই, তোদের মা ছেলের এই মোমের গলে যাওয়া কত দূর যায় দেখিয়ে দেব। হিয়া ফোন বের করে ভিডিও করছে। মিহির ফোন বের করে কাউকে কিছু পাঠালো। সোনালি বলে, কি করছো তুমি? বেবি ডলের ইনফরমেশন খুঁজছি। ওটা দিয়ে তুমি কি করবে? ওর ইনফরমেশন লাগবে না, ও বীরের বোন। ভ্রুকুচকে মিহির বলে, বীরের বোন? লাইক সিরিয়াসলি? বীরের কোনো ভাই বোন আছে? এটা মালিনী খান জানতে পারবে না। বীর ওদের দুই বোনকে কুড়িয়ে পেয়েছে, এটা শুনেছি ওর গার্ড সাহিলের থেকে। এছাড়াও বেশি কিছু জানি না। মেয়েটার ক্ষমতা শুধু বীরের থেকে আসা পসিবল না।
कहानी में कुछ तो है। যেমন বীর মেয়েটাকে হয় আগে থেকে চেনে, না হয় এখানে বীরের ক্লোজ কানেকশন আছে। সে যেটাই হোক, সব কিছু জেনে আমি মেয়েটাকে আমার করেই নেব। তুই মেয়েটাকে তোর করতে চাইবি আর মেয়েটা তোকে এই কবরস্থানে পার্মানেন্ট বসবাসের ব্যবস্থা করিয়ে দিবে, যেখান থেকে কোনোদিন তুই ফিরতেই পারবি না। ওহ মম, এত কনফিডেন্ট মেয়েটাকে নিয়ে, তাহলে তো এই ডেঞ্জারাস লেডি কিলারকে নিয়ে আমার এবার মাঠে নামতেই হয়। দেখা যাক না কি হয় শেষ খেলায়। মিহির, খেলা যেটাই হোক না কেন, ওই ফর্মুলা উদ্ধার করা আমাদের জরুরি, যেটা এই মোহনার কাছে আছে। এতগুলো বছর পর মোহনাকে পেয়েছি, ওকে বশ করে রেখেছি অনেক কষ্টে। দয়া করে মোহনা মানে রুবির দিকে ফোকাস রাখো। ওকে ম্যাম, বাট আই নিড বেবি ডল। সোনালি বিরক্ত হয়ে চলে যেতে নাই, হিয়া আড়াল হয়ে গেল। সাথে সাথে সোনালি চলে যেতে হিয়া হাঁপ ছেড়ে বলে, ফর্মুলা আজকেই জানতে হবে এই ফর্মুলা নিয়ে। ভেবেই হিয়া সামনের দিকে হাঁটা দেয়। আচমকা কেউ একজন হিয়াকে হ্যাঁচকা টান দিল। হিয়া আটকে ওঠে। হিয়াকে নিয়ে কোথায় যাচ্ছে হিয়া বুঝতে পারে না। হিয়ার মুখ চেপে ধরে আছে সে। সকালবেলা ঘুম ঘুম ভাব এখনো রুদ্রের মাঝে। ঘুমের মধ্যে মুখের উপর কারো শক্ত পুরুষালী হাতের ছোঁয়া পাচ্ছে সে। চোখ পিটপিট করে উঠে রুদ্রে। নরম হাতের স্পর্শ পেলেও ভালো লাগতো, কিন্তু পুরুষ হয়ে পুরুষালী হাতের স্পর্শ অসহ্য লাগছে। ঘুমের রেশ কাটিয়ে পাশ ফিরতে দেখে রাজের মতিগতি ভালো না। রাজ ঘুমো ঘুম অবস্থায় রুদ্রের দিকে এগিয়ে আসছে আর বলছে, মাই কিউট গুলুমুলু কুটুকুটু মায়াবতী বউ, আই নিড এ ব্যাড কিস মায়াবতী। আজ রাতের বেলা যে কোলবালিশ মাঝখানে রেখেছিল ওটা এখন নেই, কারণ ওটা এখন বিছানার নিচে, যেটা রাজ নিজে লাথি মেরে নিচে সরিয়ে তার বউয়ের কাছে যেতে চায়। মায়া ভেবে ভুল করে যে রুদ্রের দিকে এগিয়ে আসছে এটা রাজ খুনাক্ষরে আন্দাজ করতে পারছে না। বেচারা রুদ্র বোঝা মাত্রই উঠে দিল এক চিৎকার। রুদ্রের চিৎকার শুনে ঘরের সবাই লাফ দিয়ে উঠেছে। কয়েকজন তো দৌড়ে হাজির হলো রাজের ঘরের কাছে। মায়াও আছে তাদের সাথে। রুদ্র রাজের দিকে চোখ বড় বড় করে বলে, আই সোয়ার আমি আর কখনো তোমার মতো বউ পাগলের পাশে ঘুমাবো না। ইউ আর ভেরি ডেঞ্জারাস ব্রো। বউ ভেবে ভাইকে চুমু দিতে আসো, ইয়াক। রুদ্র গা ঝাড়া দিয়ে বিছানা থেকে নামে। দুর্ভাগ্যবশত এখানে মাহমুদ সর্দার আর আহান সর্দার এসেছিলেন ছেলেদের কি বিপদ হয়েছে এটা দেখতে। এখানে এসে তারা শিখলেন সব ধরনের বিপদে তাদের থাকাটা মানায় না। বাবা হলে যে সন্তানের জন্য দুশ্চিন্তা করে এগিয়ে আসতে হবে এটা কোনো বাধ্যতা মূলক না, এতে বরং বাবা হয়ে নিজেকে বিব্রতকর পরিস্থিতিতে যুক্ত করা। মান সম্মান লুটে যাওয়ার আগে বৌমা ও কন্যাদের পেছন থেকে কেটে পড়লেন দুই বাবা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।